টিচিং বিহেভিয়ারে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোশ্চেনও আসে, যেটা একটা হচ্ছে কি বিহেভিয়ার এবং একটা হচ্ছে হেল্পিং বিহেভিয়ার। এবার এই কি বিহেভিয়ারের মধ্যে পাঁচটা জিনিস আছে। একটা হচ্ছে লেসন ক্ল্যারিটি, একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, একটা টিচার টাস্ক ওরিয়েন্টেশন, একটা হচ্ছে এনগেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস এবং স্টুডেন্ট সাকসেস রেট। এখানে লেসন ক্ল্যারিটি মানে কেউ বলতে পারবে কি যে লেসন ক্ল্যারিটি কথা কেন কেন এটাকে কি বিহেভিয়ারের মধ্যে কেন আনা হয়েছে? একটা ইফেক্টিভ টিচিং এর জন্য লেসন ক্ল্যারিটির কি প্রয়োজন? আমি তো ডেফিনেশন দিয়েই চলে যাব, সেটা কথা না, কিন্তু আমি চাই যে ক্লাসটা তোমরা তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। যে লেসন ক্ল্যারিটি, দেখো ওয়ার্ডের মধ্যে এটা মিনিং দেওয়া আছে, লেসন ক্ল্যারিটি কেন প্রয়োজন ইফেক্টিভ টিচিং এর জন্য? একটা একটা লেসন পাঠদান যখন হবে তখন কি কি বিষয়ে সেগুলো ধ্যান দেওয়া উচিত সেই জিনিসগুলো ওখানে আছে। আরেকবার একবার বলো, তোমার কথাটা কেটে গেল। একটা লেসন যখন মানে একটা যখন পাঠক্রম যখন আমরা পড়াবো তখন সেখানে কোন কোন জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে পড়াতে হবে, মানে পর পর। ইয়েস, আমাদের একটা ক্ল্যারিটি থাকতে হবে, মানে ধরো কোনো কিছুর জন্য যে আমাদের অবজেক্টিভ একটা প্রয়োজন, আমরা যদি কোনো একটা জায়গায় যাই তো আমরা সেখানে আমরা জানি, আগে থেকেই জানবো যে আমরা কোন ডেস্টিনেশনে যাচ্ছি। সেই রকমই আমরা যখন কোনো লেসন বা কোনো ক্লাস নেব, আমাদের সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে লেসন ক্ল্যারিটি। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি মানে হচ্ছে যে আমরা যে ইনস্ট্রাকশনটা দেব, যে কোনো কিছু ক্ষেত্রে হোক, সেটা যেন একদম একই রকম হয় না, একই রকম যেন না হয়, সেটা যেন একটা ভ্যারাইটি হয়। শুধু একটা ক্লাসে আমরা লেকচার দিয়ে চলে গেলাম, আমরা স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করলাম না, তাদের থেকে কোনো কোশ্চেন জানলাম না, তারা যে কোশ্চেন করলো সেই কোশ্চেনের কোনো রকম আমরা অ্যান্সার দিলাম না, সে এরকম স্ট্যাগনেন্ট যেন না হয়, সেটা একটা ভ্যারাইটি থাকে ইনস্ট্রাকশনের মধ্যে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন ভ্যারাইটি। দেন হচ্ছে টিচার টাস্ক ওরিয়েন্টেশন। কেউ বলতে পারবে টিচার টাস্ক ওরিয়েন্টেশন ব্যাপারটা কি? মানে যেই পাঠটা পড়ানো হয়েছে তার উপরেতে কি কি টাস্ক হতে পারে সেটা যখন টিচাররা দেবেন এবং তার ফিডব্যাক হিসেবে স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো সেটাও যখন পাবে, সেটা হচ্ছে টিচার টাস্ক ওরিয়েন্টেশন। ওকে, বাকিটা আর কেউ? সে এটার সাথে কি মানে মানে টিচিং যে লার্নিং যে লেসন প্ল্যান গুলো তৈরি করতাম সেই তার সম্পর্ক আছে, মানে কিভাবে পড়াবো বা শিক্ষাদানের হ্যাঁ যে হ্যাঁ, এই তো পদ্ধতি। এই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেডই পাঁচটা কি বিহেভিয়ার টিচিং এর, ঠিক আছে? তো টিচার টাস্ক ওরিয়েন্টেশন মানে আরো কি হবে, ব্যাপারটা আরো ওয়েল অর্গানাইজড হবে। হ্যাঁ, মানে টিচারের ঠিক আছে, কোন মানে গুণগুলো ইউজ করে সে পড়াবে বা কোন মানে কি বলবো, আহ, এইরকম। যে হ্যাঁ টুলগুলো ইউজ হ্যাঁ, করে পড়াবে তার সাথে কি কানেকশন আছে? ইয়েস মানে আমি ইয়েস এটা ইয়েস বুঝতে ইয়েস। পারছি না টাস্ক ওরিয়েন্টেশনটা। টিচার টাস্ক ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে ধরো, আচ্ছা আগে একজন কি এক্সাম্পল দিয়েছিল সে একবার বলো তো, সেটা পুরোপুরি আমার কাছে ক্লিয়ার হয়নি, ওটা ওটা একদম সঠিক না হলেও কাছাকাছি। আর একবার বলো, যে বলেছিলে টিচার টাস্ক ওরিয়েন্টেশন ব্যাপারটা কি? আচ্ছা, আর আমি বাকিরা বলছিলাম তুমি এটা। ছাড়া জন্য হ্যাঁ বলো বলো। হ্যাঁ, মানে টিচাররা যে পাঠটা দিলেন সেই পাঠ সম্পর্কে কোনো কিছু কোশ্চেন যখন মানে কিভাবে সেগুলো করা হবে বা ও কি কি শিখলো স্টুডেন্টরা সেগুলো যখন ফিডব্যাকে নেবে সেটা। হুম হুম হুম। মানে তুমি কতটা অর্গানাইজ করছো, কতটা প্রপারলি অর্গানাইজড, জাস্ট কিওয়ার্ড গুলো মনে রেখো, তাহলেই হবে। যে পাঁচটা কি বিহেভিয়ারের মধ্যে লেসন ক্ল্যারিটির মধ্যে এই একটা কিওয়ার্ড, তোমাদের মতো করে ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি মানে এই একটা কিওয়ার্ড। বেসিক্যালি কোশ্চেন কি আসে আমি বলে দিচ্ছি, যে কি বিহেভিয়ারের মধ্যে কোনগুলো আসে। হেল্পিং পাঁচটা তোমাদের মনে রাখতেই হবে, পরপর মনে রাখতে হবে এরকম কিছু না। বা এভাবেও তোমরা মনে রাখতে পারো যে লাইটস, দেখো LITES, এল মিনস লেসন ক্ল্যারিটি, আই দিয়ে ইনস্ট্রাকশন ভ্যারাইটি, টি দিয়ে, ঠিক আছে? এইভাবে তোমরা নিউমেরিক্যাল দিয়েও তোমরা মনে রাখতে পারো লাইটস, যে যদি কি বিহেভিয়ার আছে তাহলে আমরা লাইটস মনে রাখবো, LITES। এইভাবেও তোমরা করতে পারো। তো এনগেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস, এনগেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস মানে কি কেউ জানো? এনগেজমেন্ট ইন দ্য লার্নিং প্রসেস আশা করছি কম বেশি জানো। তো ধরো আমি এই ক্লাসটা লেকচার দিয়ে বলে দিলাম, তোমাদের কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, তোমরা কোনো আমাকে কোশ্চেনও করলে না। তো এটা যদি হয় তাহলে কিন্তু এনগেজমেন্ট হলো না প্রপারলি। যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের থেকে রেসপন্স নেবো, তোমরা আমাকে কোশ্চেন করবে, এটা হচ্ছে এনগেজমেন্ট করা, এনগেজ করা স্টুডেন্টদের লার্নিং প্রসেসে। ঠিক আছে?
ওকে, এন্ড লাস্ট হচ্ছে স্টুডেন্ট সাকসেস রেট। স্টুডেন্ট সাকসেস রেট মানে হচ্ছে, ফর অ্যান ইজি এক্সাম্পল, তোমাদেরকে নেটের জন্য ক্লাস দেওয়া হচ্ছে এখন। এবার তোমরা জুনে গিয়ে কতজন কোয়ালিফাই করছো, এখানে যতজন আছো, 8 জন, 10 জন, 15 জন বা 5, তো তাদের মধ্যে কত পার্সেন্ট সাকসেসফুল হলো, সেটা হচ্ছে স্টুডেন্ট সাকসেস রেট। এই 5টা থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করো, এবার আমি নেক্সট স্লাইডে যাব। নো ডাউট স্যার। ওকে, বাকিরা না স্যার, কোনো তাহলে ডাউট কি নেই। বিহেভ, ওকে ওকে, তাহলে কি বিহেভিয়ারে কিভাবে মনে রাখবে, লাইটস, ঠিক আছে। হ্যাঁ আর স্যার। নেক্সট হ্যাঁ স্যার। হচ্ছে হেল্পিং, ওকে, নেক্সট হচ্ছে হেল্পিং বিহেভিয়ার। দেখো, হেল্পিং বিহেভিয়ারে প্রথমে দেওয়া আছে ইউজিং স্টুডেন্টস আইডিয়াজ অ্যান্ড কন্ট্রিবিউশন, দেন স্ট্রাকচারিং, দেন কোশ্চেনিং, দেন প্রবিং, দেন টিচার এফেক্ট। ইউজিং স্টুডেন্ট আইডিয়াজ অ্যান্ড কন্ট্রিবিউশন মানে হচ্ছে, ধরো আমরা কোনো একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, যে কোনো কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, তার মধ্যে তোমাদের মধ্যে কেউ কিছু আইডিয়া নতুন দিলে, এইটা হচ্ছে স্টুডেন্ট আইডিয়া, যে এটাও হতে পারে, এটাও হতে পারে। ধরো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি আমরা, ফর অ্যান এক্সাম্পল, ইজি এক্সাম্পল, যে এক্সাম ক্লিয়ার করতে গেলে কি স্ট্র্যাটেজি আমাদের হওয়া উচিত বা কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। সেখানে আমি কিছু বললাম, যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট, যারা অলরেডি দিচ্ছে, তারাও কিছু তাদের আইডিয়া শেয়ার করলো। এইভাবে আমরা আলোচনাটা করলাম। এটা হচ্ছে ফার্স্ট, ইউজিং স্টুডেন্ট আইডিয়াস অ্যান্ড কন্ট্রিবিউশন। নেক্সট হচ্ছে স্ট্রাকচারিং, যে আমি কোনো একটা, ধরো তোমরা যখন এক্সাম এক্সাম না, ক্লাসরুমে গিয়ে কোনো কিছু সম্পর্কে ডিসকাস করছো, সেটা কতটা স্ট্রাকচার্ড হয়েতে, সেটা হচ্ছে স্ট্রাকচারিং। দেন হচ্ছে কোশ্চেনিং। কোশ্চেনিং মানে আমরা সবাই জানি কোশ্চেন করা, এটাই কোশ্চেনিং। প্রবিং, এখানে আমার তোমাদের একটা প্রশ্ন আছে যে প্রবিং মানে কি, একটু বলো যে প্রবিং ব্যাপারটা কি। উৎসাহ দেওয়া। ইয়েস, আর বাকিরা, বাকিরা বলো, তাড়াতাড়ি বলো। উৎসাহ দেওয়া, কিরকম উৎসাহ হতে হবে? সো মানে স্টুডেন্টরা কিছু বলছে, কোনো কোয়েশনে আনসার দিচ্ছে, আহ, তো একটু বলা যায়, বলা উচিত বা আরো এরকম বলা হয়, ঠিক এইরকম টাইপের। ওকে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে টিচার ইফেক্টস, একটা পজিটিভ ক্লাইমেট বা একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করা। এরকম সময় আমরা কখনো দেখি, আমরা আমরা যে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সব টিচাররা বা সব ম্যামেরা কি আমাদের ফেভারিট? সেটা কিন্তু হয় না। কিছু সিলেক্টেড টিচার, কিছু সিলেক্টেড ম্যাম আমাদের ভীষণ ফেভারিট হয়ে যায়, ডিউ টু দেয়ার পজিটিভ অ্যাপ্রোচ অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার। তাই নয় কি? তোমরা একটুখানি তোমাদের ওপিনিয়ন দাও। সব টিচাররা আমাদের ফেভারিট কখনো হয় না, হ্যাঁ স্যার। তোমাদের ওপিনিয়ন দাও। টিচার এফেক্ট কতটা গুরুত্বপূর্ণ, কেউ বলবে? আমি ওয়েল নলেজেবল, বা তোমরা, আচ্ছা ইনক্লুডিং অল, ধরো আমি ওয়েল নলেজেবল কিন্তু আমি একটা অ্যারোগেন্স সবসময় শো করি, আই এম ওয়েল নলেজেবল, আমি স্টুডেন্টদের সাথে, নাকি যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি হই, তাদের সাথে নলেজ শেয়ারের পাশাপাশি আরও অনেক কিছু আছে, তো এরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি হলে সেটা বেশি বেটার, নাকি অ্যারোগেন্ট নলেজেবল হলে বেশি বেটার? তোমরা কমিউনিটিজে অল আর ফিউচার টিচার্স, তোমরাও শেয়ার করো তোমাদের আইডিয়া। স্টুডেন্ট ফ্রেন্ডলিটাই স্টুডেন্ট বেটার। ফ্রেন্ডলি খুব গুরুত্বপূর্ণ না? যদি আমি স্টুডেন্টের সাইকোলজি হ্যাঁ। বুঝতে না পারি, তাহলে তো আমি একজন সাকসেসফুল টিচার কী করে হবো? নলেজ খুব গুরুত্বপূর্ণ, এটা একদম সত্যি কথা। ঠিক আছে, প্রফেশনাল এথিক্স সব ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে স্টুডেন্টদের মেন্টালিটি বোঝা, তারা কি বলতে চাইছে সেটা বুঝে তাদেরকে রিপ্লাই করা, তো এগুলো এর সাথে সাথে টিচিং প্রফেশনে এগুলো খুব ম্যাটার করে। কারোর কি টিচিং এর এক্সপিরিয়েন্স আছে এখানে? কারোর টিচিং এক্সপিরিয়েন্স স্যার আছে 8 মাস স্কুল বা কলেজে? হুম মানে স্কুলে আমি ইন্টার্নশিপের সময়, বিএড এর হুম ইন্টার্নশিপের সময় মোটামুটি 8-9 মাস ছিলাম, হুম ক্লাসের হুম এক্সপিরিয়েন্স আছে। হুম যারা বিএড করছে তাদের তো ইন্টার্নশিপ তো কম্পালসারি। এর বাইরে
কোনো স্কুলে বা কলেজে কখনো পড়িয়েছো, বা প্রাইভেট টিউশন, সেটাও তো এক ধরনের টিচিং। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার পড়ি। হ্যাঁ স্যার। পড়িয়েছি। ওকে, আচ্ছা, তাহলে দুটো স্লাইড সম্পর্কে ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। মনে রাখবে যে কি দু রকম বিহেভিয়ার হয়, একটা হচ্ছে কি বিহেভিয়ার যেখানে 5টা পয়েন্ট, এবং হেল্পিং বিহেভিয়ারে 5টা পয়েন্ট। উল্টো পাল্টা যেন না হয় যে হেল্পিং বিহেভিয়ারটা চলে যাচ্ছে কি বিহেভিয়ারে, আর কি বিহেভিয়ারটা চলে যাচ্ছে হেল্পিং বিহেভিয়ারে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ওই ইয়েস আমি স্যার। হেল্পিং বিহেভিয়ারের স্ট্রাকচারিংটা একটু বলে দেবেন স্যার? আচ্ছা, কারা বুঝতে পেরেছো স্ট্রাকচারিং? কেউ বুঝতে পারোনি, আর কেউ আছো? স্ট্রাকচারিং মানে হচ্ছে তুমি প্রপার ওয়েতে, মানে প্রপার তুমি তুমি যে লেসনটা তুমি ওদেরকে দিচ্ছ, সেই লেসনটা সম্পর্কে একদম স্ট্রাকচার ওয়েতে হতে হবে। এই নয় যে আগে তুমি ওদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছো, বা আগে তুমি এক্সপ্লেন করে দিচ্ছ, বা ইন্ট্রোডাকশন দিচ্ছ না সেটা সম্পর্কে, তুমি প্রপার ওয়েতে তোমার লেসন প্ল্যানটাকে রেডি করছো না। এটাই হচ্ছে স্ট্রাকচারিং। মানে তোমার লেসন প্ল্যানটা একদম স্ট্রাকচার ওয়েতে হতে হবে, তোমার ক্লাসটা, তোমার লেকচারটা একদম স্ট্রাকচার ওয়েতে হতে হবে। প্রথমেই আমরা তো কনক্লুশনে চলে যেতে পারি না, প্রথমে ইন্ট্রোডাকশন, দেন কন্টেন্ট, দেন কোশ্চেনিং, দেন ফিডব্যাক, দেন কনক্লুশন, দেন ফার্দার সাজেশন। তো এইভাবেই হয়। তো এটাই হচ্ছে স্ট্রাকচার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে ওকে কি ওকে। মানে ব্লুমস না 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 ট্যাক্সোনমিটাও না, ব্লুমস মানে ট্যাক্সনমি না। আসবে? না না না, আচ্ছা এখানে আচ্ছা। ব্লুমস ট্যাক্সনমি না। ব্লুমস ট্যাক্সনমি নেক্সট পরে আরো ক্লাস করাবো, এটা না। এখানে ব্লুমস ট্যাক্সনমি আসবে না। ঠিক আছে, এর জন্য তো এখানে দেখো যে ফার্স্ট হচ্ছে মডেলিং, সেকেন্ড হচ্ছে কোচিং, থার্ড হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই ওয়ার্ডগুলো সোশ্যাল সায়েন্সেররা কিছুটা পরিচিত, স্ক্যাফোল্ডিং, স্পেশালি স্ক্যাফোল্ডিং এর সাথে। দেন আর্টিকুলেশন, দেন রিফ্লেকশন, দেন এক্সপ্লোরেশন। তো মডেলিং মানে হচ্ছে, আমি কিছু একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ছোটবেলাতে আমরা সাইকেল চালানো প্রত্যেকে শিখেছি, আশা করছি প্রত্যেকে সাইকেল চালানো শিখেছি। এটা সবাই আছে তো এখানে সাইকেল চালানো শিখেছো কি ছোটবেলাতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ কম স্যার। বেশি হ্যাঁ প্রত্যেকেই তো। ঠিক আছে, এবার দেখো আমাদের মা বাবাই হয় স্পেসিক্যালি, বাবা বা সিনিয়র কেউ যখন আমাদের সেই সাইকেলটার সম্পর্কে একটা ডিসক্রাইব করছে, ঠিক আছে, যে এটা হ্যান্ডেল, এটা ব্রেক, তো এইটা হচ্ছে মডেলিং, সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া দেওয়া। ওকে, দেন কোচিং। কোচিং মানে হচ্ছে তোমাদেরকে হাতে ধরে শেখাচ্ছে সাইকেলটা। ওকে, দেন স্ক্যাফোল্ডিং, মানে কিছুটা ধরার পর ছেড়ে দেওয়া, এবার তুমি নিজে নিজে শেখো, তারপর তুমি পড়ে যাচ্ছ, আবার নতুন করে কিছুটা ধরছে, আবার তোমাকে এগিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে, এই তিনটে হচ্ছে মডেলিং, কোচিং, স্ক্যাফোল্ডিং। এটা একদম সহজ ভাষা আমি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মডেলিং, কোচিং, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং, এই তিনটের মধ্যে কোন টার্মটা বুঝতে পারছো না আমাকে বলো। এখানে তো প্রপার তিনটেই ডেফিনেশন বুঝতে দেওয়া আছে, পেরেছি আমি স্যার। তিনটে বুঝতে পেরেছো তো? এইভাবে যদি সহজভাবে মনে রাখো দেবে, ইজি হবে, রাদার দেন শুধু ডেফিনেশন মুখস্থ করা থেকে। তাহলে মডেলিং এ আমরা কি বলবো, কোন জিনিসটাকে আমরা মডেলিং বলবো? তোমাদের মধ্যে থেকে অন্য একটা এক্সাম্পল দাও। আমি তো একটা সাইকেল দিয়ে দিলাম, যদি মনে হয় যে বলতে অন্য স্যার কোনো বিষয় এক্সাম্পল মাথায় আসছে। সম্পর্কে অবগত করা, হুম, এই জিনিসের মানে কোনটা কি, এই জিনিসটা বলতে চাও? বুঝিয়ে দেওয়া, ডেমনস্ট্রেট করে দেওয়া। হুম। হ্যাঁ হ্যাঁ একদম। কোচিং, কোচিং এ কিন্তু আমরা পুরোপুরি ইনভলভ হচ্ছি, ঠিক আছে। আর স্ক্যাফোল্ডিং এ হচ্ছে কিছুটা করে আমরা ছেড়ে দিচ্ছি। ক্লিয়ার? দেন নেক্সট হচ্ছে মেথডস ফর স্টুডেন্ট, যেটা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। এবার দেখো এই তিনটে হলো টিচ। দেন আর্টিকুলেশন, স্টুডেন্টস ভার্বালাইজ দেয়ার নলেজ, রিজনিং, প্রবলেম সলভিং, রিফ্লেকশন অ্যান্ড এক্সপ্লোরেশন। এই আমরা যদি ওই এক্সাম্পলটাকেই নিই, এবার আমরা কি করছি, আমরা দেখছি, দেখে দেখে এই সাইকেল চালানোটা শিখছি, নিজেদের মতো করে শিখছি, আর্টিকুলেশন। এবার রিফ্লেকশনে গিয়ে দেখছি যে আমরা কোনখানটা গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে রিফ্লেকশন। যে আমরা প্যাডেলটা করার পর আমরা কি হ্যান্ডেলের স্টেবিলিটি রাখতে পারছি না, নাকি ব্রেক করতে পারছি না, তখন আমরা রিফ্লেক্ট করছি নিজেদের নিজেদের শেখার উপর, সেটা হচ্ছে রিফ্লেকশন। এইবার এক্সপ্লোরেশনে যখন আমরা পুরোটা শিখে গেছি, এবার আমরা ডিসাইড করছি আমরা কোন দিকে যাব, মাঠে চালাবো নাকি রাস্তাতে চালাবো। এই হচ্ছে এই 6টা জিনিসের এক্সাম্পল। একটা এক্সাম্পল দিয়ে সব কটা হয়ে যাবে, কিন্তু যদি শুধু ডেফিনেশনে যাও তাহলে কিন্তু মনে রাখতে অসুবিধা হবে। এবার বলো, এইটা থেকে কার কি কোশ্চেন আছে বল।
মডেলিং, কোচিং, স্ক্যাফোল্ডিং, আর্টিকুলেশন, রিফ্লেকশন, এক্সপ্লোরেশন। স্যার আর্টিকুলেশন আর ওটা স্যার বলুন। আর্টিকুলেশনটা কি? একবার বলে দিন। আচ্ছা, মডেলিং ক্লিয়ার, কোচিং ক্লিয়ার, স্ক্যাফোল্ডিং ক্লিয়ার। স্ক্যাফোল্ডিং থেকে আমি যাচ্ছি, তবে আর্টিকুলেশনে আসবো। স্ক্যাফোল্ডিং এর ব্যাপারটা কি আমরা বুঝলাম, যে আমাদেরকে কিছুটা সাইকেলটা ধরার পর ছেড়ে দিচ্ছে, যাতে আমরা নিজেরা শিখতে পারি নিজের থেকে, ঠিক আছে? এবার এবার নিজেরা যে শিখছি, যে এবং না আরো একটা হতে পারে এখানে, একটা একটা জিনিস এটা আমি করতে পারি, যে আমরা অন্যরা যারা চালানো শিখে গেছে, বা যারা তাদেরকে দেখে দেখে যে আমরা যেটা শিখছি, কিভাবে ব্যালেন্স রাখছে, কিভাবে ওরা ব্রেকটা করছে, কিভাবে ওরা দাঁড়াচ্ছে, এই জায়গাটা হচ্ছে আর্টিকুলেট করা, যে আমরা নিজেদের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছো তো? এবার যে আর্টিকুলেশন ব্যাপারটা হয়ে গেল, এরপর আমরা রিফ্লেকশন করছি যে এটা আমাদের আর কোন কোন জায়গায় সমস্যা আছে, আর কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো নিজেদেরকে। দেন এক্সপ্লোরেশন চলে যাচ্ছে, মানে এবার আমরা নিজেদের মতো করে সেই জিনিসটার সাথে ডিল করতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা যদি ডেফিনেশন দিয়ে যে একটু শক্ত মনে হবে, যদি তোমরা এই এক্সাম্পল নাও রাখতে পারো, এটা দিয়েও মনে রাখতে পারো, যদি নাও মনে রাখতে পারো, তাহলে তোমরা নিজেদের মতো করেও এক্সাম্পল তৈরি করতে পারো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা মাস্টার্স কমপ্লিট করা আছো, কেউ মাস্টার্স করছো, তারা প্রত্যেকে ওয়েল নলেজেবল। তোমরা কেউ স্কুলে পড়ো না, সুতরাং এটা কখনোই ভাববে না যে পুরোপুরি তোমরা টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকবে। আমি চাই তোমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা ভাবনা করো, কারণ স্যার এইটুকু জার্নিতে আমি এক্সপ্লোরেশনটা হ্যাঁ হ্যাঁ বলছি। এক্সপ্লোরেশনটা মানে অ্যাকচুয়ালি ওটা কি মানে আমি যে কতটা শিখেছি সেটা আমার নিজের চিন্তা ভাবনা দিয়ে যখন ওইটা আমি প্রেজেন্ট করব, ওইটা ওই মানে স্টেজটা তো। ওই স্টেজ হচ্ছে রিফ্লেকশন, ওটা হচ্ছে রিফ্লেক্ট করছো যখন তুমি। ধরো আরো একটা সহজ এক্সাম্পল রিফ্লেকশন দিয়ে, তবে এক্সপ্লোরেশনে আসছি, যে তুমি তোমার টিচিং কিরকম হলো সেটা তুমি ক্লাসটা নেওয়ার পর বাড়িতে বসে, বা স্কুলেতে বা কলেজেতেই, যে তুমি একবার ভাবলে যে আমি ঠিকঠাক করে ক্লাসটা নিলাম তো, কোশ্চেনগুলো ঠিক হলো তো, স্টুডেন্টরা যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলো সেটা কি আমি ডিল করতে পারলাম, এটা যখন তুমি রিফ্লেক্ট করছো তোমার তোমার ব্যাপারটার ওপর, তারপরে যখন তুমি ওই স্টেজটা ক্রস করে এক্সপ্লোর করছো, ধরো এবার তুমি এক্সপার্টিস হয়ে গেছে, এবার তুমি স্কুল থেকে বেরিয়ে তুমি অন্য কোথাতেও তুমি লেকচার দিতে পারছো, বা যদি কোনো রকম কোনো সমস্যা থাকে রিফ্লেকশনে, সেটা তুমি নিজে নিজেই ডিল করতে পারছো। এইটা হচ্ছে এক্সপ্লোরেশন। দেখো একটা এক্সাম্পল মানে লেখা আছে যে লার্নার্স আর এনকারেজ টু সলভ প্রবলেমস ইন্ডিপেন্ডেন্টলি ইন নিউ কনটেক্সট। দেখো নিউ কনটেক্সট মানে হচ্ছে তুমি স্কুল থেকে বেরিয়ে এসে তুমি কলেজ যখন লেকচার দেবে সেটা নিউ কনটেক্সট, বা যখন তুমি একটা অনলাইনে লেকচার দিচ্ছ সেটা হচ্ছে নিউ কনটেক্সট, বা সাইকেলটা এতদিন তুমি মাঠে চালানো শিখছিলে, এবার তুমি রাস্তাতে আসছো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বাকিদের আর কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নাও, কিন্তু এটা মনে রাখবে যে মডেলিং, কোচিং একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে মডার্ন। আচ্ছা, ট্র্যাডিশনাল টিচিং সম্পর্কে তোমরা কেউ কি কিছু বলতে পারবে, যে ব্যাপারটা কি ছিল তখন সেই সময়? সেটা কি টিচার সেন্টার ছিল নাকি লার্নার সেন্টার ছিল ট্র্যাডিশনাল টিচিংটা? বই এই সমস্ত থাকবে। হুম হুম, বলো বলো। সব বোর্ড এই সমস্ত ব্যাপার স্কুলে আমরা যেমন দেখে এসেছি, গুরু গৃহে শিক্ষা লাভ। না হ্যাঁ, তো সেটা টিচার সেন্টার নাকি লার্নার সেন্টার আগেকার যে টিচিংটা ছিল? টিচার সেন্টার। টিচার সেন্টার ছিল। টিচার সেন্টার ছিল, ওকে। বাকিরা বাকিরা রিপ্লাই রেসপন্স করো। ট্রেডিশনাল টিচিংটা এখানে বলছে যে সেটা টিচার সেন্টার ছিল, বাকিদের ওপিনিয়ন? টিচার সেন্টার ছিল। আর সবাই কি একমত এটার সাথে? হ্যাঁ প্রত্যেকে স্যার একমত? টিচার সেন্টার ছিল। টিচার সেন্টার ছিল হ্যাঁ তো, স্যার। হ্যাঁ একদমই। আগেকার দিনে যে টিচিংটা ছিল সেটা পুরোপুরি টিচার সেন্টার ছিল, টিচাররা যেটা বলতো সেটাই। আমরা কখনো জিজ্ঞাসা করতাম না বা জানতাম না, বা কারিকুলাম এরকম কিছু ছিল না যেটা স্টুডেন্টরা বুঝতে পারবে এরকম কিছু, ঠিক আছে? তো মডার্ন, আর একটা হচ্ছে মডার্ন, যেটা হচ্ছে লার্নার সেন্টার।
এই মডার্ন এডুকেশন সিস্টেমে যে কিছু টাইপস অফ টিচিং সাপোর্ট সিস্টেম আছে। যারা এক্সাম দিয়েছো বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি খুলে দেখো, যে এখান থেকে অজস্র কোশ্চেন থাকে, যে কনসেপ্ট ম্যাপ কি, ব্রেন স্টর্মিং কি, থিঙ্ক পেয়ার শেয়ার কি, ফিশ বাউল মেথড কি, ফ্লিপড ক্লাসরুম, বাস গ্রুপ, জিগস, সাইবারনেটিক্স। এর আগে কি এই টার্মগুলোর সঙ্গে তোমরা কেউ কম বেশি পরিচিত? স্যার এই টার্মগুলো টার্মগুলো? তো করেছি হ্যাঁ স্যার। বাট এত কিছু এখন মনে নেই এতটা। হুম হুম, মানে শুনেছো তো, আইডিয়া আছে যে এই টার্মগুলো আগে দেখেছো। এগুলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা একটা সেকশন, এখান থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে? তো এখানে সব থেকে সহজ একটা কোশ্চেন তোমাদেরকে আমি জানতে চাই তোমাদের থেকে, যে ফ্লিপড ক্লাসরুম কি? স্যার ওটা হচ্ছে স্টুডেন্টদেরকে আগে মেটেরিয়ালস দিয়ে দেওয়া, তারপরে ওরা বুঝে নেওয়া, আবার ক্লাসে এসে মানে রিভিউ নেওয়া যে কি পড়েছো কি জেনেছো, মানে ক্লাসের আগে কিছু মেটেরিয়ালস দিয়ে ইয়েস, দেওয়া তাদের ইয়েস। পড়ার জন্য, বোঝার জন্য। এগুলো কি কাইন্ড অফ কোলাবোরেটিভ টেকনিক? এখানেও কোলাবোরেটিভ, আমরা গ্রুপের মাধ্যমে আমরা একটা পড়াশোনা করছি, কিন্তু যখন আমরা পড়াশোনা করছি তখন একটা বাজিং সাউন্ড হয়। দেখবে যখন আমরা কোনো একটা নয়েজি এরিয়ার পাশ দিয়ে যাই, কোনো স্কুলের পাশ দিয়ে যাই, তখন দেখবে একটা 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 বাজিং সাউন্ড হয়। তোমরা আশা করছি কম বেশি না, প্রত্যেকেরই একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে বাজ হ্যাঁ স্যার। গ্রুপ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই, আর কিছু না। আর হচ্ছে সাইবারনেটিক্সে আসবো, তার আগে আগে বলো যে এই যে কটা কনসেপ্ট হয়েছে এটা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপর আমি সাইবারনেটিক্স আসছি। এখান থেকে স্যার কারো এই কোনো যে কোশ্চেন আছে বাস কিনা? গ্রুপ মেথড যেটা রয়েছে, এখানে আমরা যখন গ্রুপে স্টাডি করছি একটা বাস সাউন্ড বেরোচ্ছে, সেখানে একটা ডিস্ট্রাকশন হবে না পরস্পরের অবশ্যই মধ্যে? ডিস্ট্রাকশন হবে, ওখানে পড়াশোনা করা অবশ্যই মুশকিল না? ডিস্ট্রাকশন হবে, অবশ্যই, অবশ্যই 100% টু। তবুও এটা কাইন্ড অফ মেথড, এটা কোলাবোরেটিভ মেথড। ওই ওই বাজিংটাই হচ্ছে মেথড। আচ্ছা। হ্যাঁ, তবে এটা হতে পারে যে এইখানে তোমাদের যে গ্রুপটা বানাচ্ছে সেটা বেশি না, খুব বেশি হলে 3-4 জন হতে পারে ম্যাক্সিমাম, সেই গ্রুপটার মধ্যে থাকবে। ওই 3-4 জনের যে নয়েজটা আসবে সেটাই। এখানে একসাথে 20-25 জন না। আমি নয়েজটা কি সেটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিয়েছি, কিন্তু এইখানে যে গ্রুপটা হবে সেখানে 3-4 জন পার্টিসিপেট করবে। আমি বাজিং সাউন্ডের জন্য এটা এক্সাম্পলটা দিয়েছি, যে স্কুলে যখন পাশ দিয়ে আমরা যাই, একটা স্টুডেন্টরা যে আছে সেটা একটা যে বাজিং সাউন্ড সেটা। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, আচ্ছা, বাদ বাকি কনসেপ্টগুলো থেকে কারোর কোনো কোশ্চেন থাকলে করে নাও। স্যার ফিজ বাউলে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বলো। আগে আর কি, যে বাইরের গ্রুপের বাইরে আউটার লেয়ারে যারা আছে, তারা কি মোর নলেজেবল হবে ওদের থেকে, এরকম কোনো ব্যাপার হবে না না একই না, রকম হবে? এরকম কিছু না। দেখো, ফর এন এক্সাম্পল, আমরা এখানে আছি, কতজন আছি বলো, ধরো আমরা এখানে 10 জন আছি। 10 জনের মধ্যে আমরা 3 জন একটা টপিকের উপর টেবিলের সামনে, টেবিলের সামনে বলে আরো বেটার হয়, ঠিক আছে? আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি না, যে একজন অ্যাঙ্কার করছে, এপাশে কিছু মানুষ আছে, এপাশে কিছু মানুষ আছে, এই যে ডিসকাশন চলছে, এবং কিছু মানুষ শুনছে শুধু, এবং নোট ডাউন করছে। এটা এটা মানে হতেই পারে যে যারা পার্টিসিপেট যারা করেছে তাদের থেকে যারা আউটার গ্রুপে যারা বেশি নলেজেবল, এটাও হতে পারে। ঠিক আছে? এটা আমি ওভারঅল এক্সাম্পল দিলাম। যদি আমরা স্কুলের ক্ষেত্রে বলি, যে স্টুডেন্টরা হয়তো কোনো যারা ইনার গ্রুপে আছে তারা হয়তো পড়াশোনা করে গেছে সেই টপিকটার উপর, সেই কারণ তারা তারা যে ডিসকাশনটা করছে, বাইরের গ্রুপটা, আউটার গ্রুপে যারা আছে তারা সেটা শুনছে, শুনে সেটা তারা জানছে, এবং তাদের মনে অনুযায়ী নোট ডাউন করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওয়েল নলেজেবল হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আবার হতেও পারে, কিন্তু কনটেক্সট অনুযায়ী। সাইবারনেটিক্সের ডেফিনেশন আমি বলেছি যে ডিজায়ার্ড ফিডব্যাক, মানে কেউ স্যার বুঝতে দ্য পেরেছো? জিগসা স্ট্র্যাটেজিটা বাকি আছে। জিজ্ঞাসা, ও সরি, আচ্ছা ঠিক আছে, আমি সাইবারনেটিক্সটা যেহেতু আলোচনা করে নিই। যে ডিজায়ার ফিডব্যাক, আমি ক্লাসটা নিলাম, ক্লাসটা নেওয়ার পর আমি যেটা ভাবছি তোমরা সেই মতো ফিডব্যাক দিচ্ছ, এটি হচ্ছে সাইবারনেটিক্স। যে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাসটা করাচ্ছি, সেইটা তোমরা যে ফিডব্যাক দিচ্ছ সেটার সাথে ম্যাচ করছে, সেটাই হচ্ছে সাইবারনেটিক্স।
ওকে। আর একটা হচ্ছে জিগস স্ট্র্যাটেজি। আচ্ছা, সাইবারনেটিক্সটা বুঝতে পেরেছি কিনা বলো তো? যে আমি যে পারপাস নিয়ে একটা ক্লাসে যাচ্ছি, বা তোমরা যে পারপাস নিয়ে একটা ক্লাসে যাচ্ছ, ধরো তোমরা একটা টপিক প্রিপেয়ার করেছো, সেই টপিক নিয়ে তোমরা স্কুলে গিয়ে সেটার উপর তোমরা ডিসকাস করলে, এবং যখন তুমি কোশ্চেন করলে স্টুডেন্টদের বা ফিডব্যাক নিচ্ছ, তখন তুমি দেখতে পাচ্ছ যে স্টুডেন্টরা বুঝতে পেরেছে। তাহলে তুমি যে পারপাস নিয়ে গেছো সেই পারপাসটা ফুলফিল হচ্ছে, এবং এটাই হচ্ছে সাইবারনেটিক্স। একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো হ্যাঁ তো? স্যার। আচ্ছা, কনসেপ্ট ম্যাপ, ব্রেনস্টর্মিং, থিঙ্ক পেয়ার শেয়ার, ভিজুয়াল মেথড, ফ্লিপড ক্লাসরুম, পাস গ্রুপ ক্লাস, জিগসো স্ট্র্যাটেজি, সাবমিট। আর কি কোনো বাকি রইলো? ওকে। আচ্ছা, জিগসো স্ট্র্যাটেজিটা দেখো, আ কাইন্ড অফ স্ট্র্যাটেজি হোয়ার স্পেসিফিক গ্রুপ শেয়ারিং নলেজ উইথ আদার আদার গ্রুপ স্টুডেন্টস। এখানে আমাকে একজন প্রশ্ন করেছিলে, যেটা হচ্ছে বোধহয় ফিশ পাউলে বোধহয় প্রশ্ন করেছিলে, যে আউটার গ্রুপ ইনার গ্রুপ বেশি ওয়েল নলেজেবল হবে কিনা। এখানে যে স্পেসিফিক গ্রুপটা শেয়ার করছে তাদের কিন্তু ওই ব্যাপারটা সম্পর্কে নলেজ থাকবে। এইখানে তোমার কোশ্চেনটা অ্যাপ্লিকেবল। আ কাইন্ড অফ স্ট্র্যাটেজি, যেখানে স্পেসিফিক যে গ্রুপটা আছে সেই স্পেসিফিক গ্রুপে যারা আছে তারা কিন্তু ওয়েল নলেজেবল হবে, তবেই তারা নলেজ শেয়ার করতে পারবে উইথ আদার গ্রুপস অফ স্টুডেন্টস। এটাই হচ্ছে জিগস স্ট্র্যাটেজি। এগুলো কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে ডেফিনিশনগুলো। এই কারণে কোনো একটা ইজি এক্সাম্পল দিয়ে যদি তোমরা মনে রাখার চেষ্টা করো তাহলে সুবিধা হবে। স্পেশালি হয়তো থিঙ্ক পেয়ার শেয়ার, ফিশ বাউল আর জিগস স্ট্র্যাটেজি, এগুলো একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো তোমরা একটুখানি ভালো করে, স্যার আমি অবশ্য কোশ্চেন অ্যান্সার, আরেকবার বললে ভালো হয়। বলো জি বলো বলো বলো। বলো আরেকবার বলে দিন, আমি ঠিক মানে কোনটা? জিগসর। আচ্ছা, জিগসা হচ্ছে কোনো একটা স্পেসিফিক গ্রুপকে বলা হলো তাদের নলেজ শেয়ার করার জন্য, এবং তারা নলেজ শেয়ার করলো পাশে আরো একটা গ্রুপের সাথে। এটাই হচ্ছে জিগসা স্ট্র্যাটেজি। এটাও এক ধরনের কোলাবোরেটিভ লার্নিং স্ট্র্যাটেজি। হ্যাঁ স্যার। কিছুটা এক লাগছে না? খানিকটা কম বেশি কিছু মিল মনে হচ্ছে না বাকিগুলোর সাথে? হ্যাঁ, ফিশ ইনার বোল গ্রুপ, আর আউটার গ্রুপ, এইটা একটু একই রকম লাগছে। ইয়েস ইয়েস, এগুলো সবই কোলাবোরেটিভ লার্নিং এর পার্ট, ঠিক আছে? তো এই কারণে উল্টোপাল্টা হয়ে যায় দু তিনটে ব্যাপার, যেটা হচ্ছে জিগসা, এটা হচ্ছে ফিশ বল। না, শোনো, এবার উল্টোপাল্টা যাতে না হয় সেই কারণে দেখো, ফিশ বাউলে ইনার সার্কেল আউটার সার্কেলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু জিগসাতে নেই, ঠিক আছে? ডিফারেন্সিয়েট কিভাবে করবে? ডিফারেন্সিয়েট এইভাবেই করবে যে থিঙ্ক পেয়ার শেয়ারে প্রথমে দেখো ওয়ার্ডের মধ্যেই অ্যান্সার দেওয়া আছে। থিঙ্ক মানে তুমি চিন্তা ভাবনা করা হলো, তারপরে তার পেয়ার বানানো হলো এবং তার সাথে শেয়ার করা হলো, এটা একটা আলাদা। ফিশ বাউলে ইনার আউটার দুটো গ্রুপ থাকবে। জিগসতে কি হবে, একটা একটা স্পেসিফিক গ্রুপ থাকবে যারা শেয়ার করবে অন্য গ্রুপের সাথে তাদের নলেজ। বেসিক্স যা ছিল শেষ দুটো ক্লাসেই, এবার আমরা অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো করবো। কিন্তু আমি যা যা বলেছি বেসিক্সের, এগুলো থেকে কোশ্চেন আসে। বেসিক্স মানে এই নয় যে কোশ্চেন কোনো আসে না, কোশ্চেন আসে বলেই আমি এগুলো নোট ডাউন করেছি। ঠিক আছে, তাহলে লেভেলস অফ টিচিং যে তিনটে লেভেলে হয়, একটা হচ্ছে মেমোরি লেভেল, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। ম্যাক্সিমাম জায়গায় তোমরা একটুখানি যদি নোটটা দেখে থাকো, যে মেমোরি লেভেলে বলা হয় যে লিস্ট, মানে থটলেস লেভেল বলা হয় মেমোরি লেভেল অফ টিচিংটাকে। কেউ কি দেখেছো, লক্ষ্য করেছো কোনো বইতে বা কোনো জায়গাতে? ম্যাক্সিমাম মানুষ এটা বলে যে মেমোরি লেভেল মানে হচ্ছে থটলেস লেভেল, এখানে কোনো চিন্তা ভাবনা থাকবেই না। এটা কি পসিবল কখনো? আমরা কি কখনো থটলেস হতে পারি? একটু রিপ্লাই করো তো আমাকে। না, থটলেস হওয়া তো সম্ভব নয়। ম্যাক্সিমাম জায়গায় আমি আমি নিজে দেখেছি যে ম্যাক্সিমাম টিচাররা এটা মেনশন করছে থটলেস লেভেল। লিস্ট থটফুল হতে পারে। মানে মেমোরি লেভেল টিচিং হচ্ছে যে এখানে টিচাররা শুধু আসবে, লেকচার দেবে, চলে যাবে, এটা হচ্ছে মেমোরি লেভেল। তোমরা শুধু মুখস্থ করবে, এটি হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। পুরোটাই টিচার সেন্ট্রিক, এখানে স্টুডেন্টের কোনো রোলই নেই। যেটা আগে হতো লেকচার মেথডে পড়ানো হতো, একটা 40 মিনিটের লেকচার, একটা 1 ঘন্টার লেকচার, এটা হচ্ছে মেমোরি লেভেল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং কোশ্চেন এসে হচ্ছে আমি যখন গ্রুপে শেয়ার করবো তখন আরো বুঝতে পারবে কোশ্চেনগুলো কি কি। আমি এখানে অ্যাড করে নিই স্লাইডে, নেক্সট পার্ট থেকে আমি কিছু কোশ্চেন অ্যাড করবো এখানে এবং কিছু কোশ্চেন গ্রুপে শেয়ার করবো।
আচ্ছা, নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হচ্ছে যেখানে টিচিংটা এরকম হতে হবে যেখানে স্টুডেন্টরা ডিফারেন্সিয়েট করতে পারবে কোনো একটা এক্সাম্পল থেকে, পজিটিভ নেগেটিভ, বা তারা লিঙ্কও করতে পারবে। যেমন আগের এই যে স্লাইডে তোমরা থিঙ্ক পেয়ার শেয়ার ফিশ বাউল মেথড ফ্লিপড ক্লাসরুম এটা সম্পর্কে তোমাদেরও কিছু আইডিয়া আছে, আমিও কিছু বললাম, যার ফলে কি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার হলো। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এবং হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ চেঞ্জ, যেটা হচ্ছে কগনিটিভ এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট লেভেল অফ ডোমেন। যেখানে রিফ্লেক্টিভ লেভেল মানে হচ্ছে যেটা তোমরা একটা ক্লাস করলে, ক্লাস করে এসে মনে হলো তোমরা একটা চিন্তা ভাবনা করলে, মনে হলো যে এই জিনিসটা আমি বলিনি ক্লাসে, বা এই জিনিসটা আরো ইমপ্রুভ হতে পারতো, তো তখন সেটা হবে একদম রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এইটুকুই, আর কিছু নেই। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। এবং রিফ্লেক্টিভ লেভেলটা একদম স্টুডেন্টস